জুন মাসের শেষের দিকে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো আমরা হিমাচল ঘুরতে যাব। তো প্রত্যেক সামার ভ্যাকেশনেই বেবর যখন সামার ভ্যাকেশন দেয় আমরা কোথাও না কোথাও ঘুরতে যাই। এইবার কি হয়েছে, প্রথম দিকে যেতে পারিনি, বেবর চিকেন পক্স হয়েছিল। তো 21 দিনের মতো ওকে মানে মোটামুটি রেস্ট করতে হয়েছে, যদিও তেমন বেশি হয়নি। তাও এইবার আমাদের প্ল্যান হলো যে কোনো একটা আপডেট লোকেশনে যাব। হিমাচলে তো অনেক জায়গায় ঘোরা হলো, মানালি, তারপরে সিমলা, সমস্ত জায়গায় ঘুরে ফেলেছি, কুল্লু, তারপরে আরও অনেক জায়গায় ঘুরেছি। এইবার প্ল্যান করলাম একটা আপডেট লোকেশনে যাব। অফবিট ডেস্টিনেশনগুলির মধ্যে আমাদের জিসপাটা খুব পছন্দের হয়েছে, কদিন ধরে ব্লগও দেখেছি অনেকগুলো। ভাবলাম এবার জিসপাটাকেই এক্সপ্লোর করব। তো প্রথমে আমরা মানালির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কেন কি তখনও আমরা ডিসাইড করিনি যে অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব। আমরা ঠিক করলাম আগে একবার মানালি যাই, তারপরে না হয় ডিসাইড করব যে কোন দিকটায় আমরা যাব, যেই দিকটায় রাস্তার সুবিধে হয় সেই দিকটায় আমরা যাব, যেহেতু নিজেই ড্রাইভ করে যাচ্ছে, ও নিজেদের গাড়ি নিয়ে গেছি। তবে মানালি যাওয়ার পথে এই রাস্তাটাই একটু মানে দুর্গম ছিল, আর বাকিটা রাস্তা কিন্তু একদমই ঠিক ছিল। আমি কিন্তু তোমাদের রোড ট্রিপের যে ভিডিওগুলি এখন দেখাচ্ছি সেগুলো কিন্তু পাহাড়ে ঢোকার পরেই দেখাচ্ছি। এর আগে পাঞ্জাব হয়ে যে আমরা গেছি, আমরা প্রায় 6:30টার দিকে রওনা হয়েছি। পাঞ্জাবের যে রূপনগর একটা জায়গা আছে, ওখানে গিয়ে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এইটাতে প্রায় 15-20 মিনিট মতো লেগেছিল, কিন্তু তারপরে আমরা একবারও আর দাঁড়াইনি। ও টানা 10 ঘন্টা ড্রাইভ করে আমরা মানালি গিয়ে পৌঁছোই। দিল্লি থেকে মানালি যেতে সাধারণত 12 থেকে 14 ঘন্টা লাগে, তবে আমরা একটু কমই সময় লাগলো। এখন তো অনেকগুলো টানেল হয়ে গেছে, তাই মনে হয় অনেকটা কম সময়ে আমরা পৌঁছে গেছি 10 ঘন্টার মধ্যে। আর তাছাড়া আমরা কোনো রেস্ট নিইনি, তাই জন্য হয়তো বা খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছে গেছি। আর দিল্লি থেকে মানালির যে রোড ট্রিপটা, সেটার মধ্যে সবচাইতে সুন্দর হলো মানে সেই রাস্তার যে সৌন্দর্য, সেটা নিশ্চয় দেখতেই পাচ্ছ, চারিদিকে সব পাহাড়ের সুন্দর। আর ডান দিকে একেবারে খাই, কিন্তু দেখলে মোটামুটি একটু ভয়ই লাগে, ভয় ভয় মতো লাগে। তবে ঠিক আছে, এটাও আরেক ধরনের অভিজ্ঞতা, যাত্রার অভিজ্ঞতা, আজীবন মনে রাখার মতো একটা সুন্দর অভিজ্ঞতা। মানালি যাওয়ার পথে অন্ততপক্ষে 10 থেকে 15টা টানেল পাওয়া যায়, তবে কোন রাস্তা ব্যবহার করছো সেটার উপরেও অনেকটা নির্ভর করে। এই যে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আরেকটা টানেল হচ্ছে। মান্ডি ও কুল্লু পৌঁছানোর পরে বিয়াস নদী রাস্তার পাশে বয়ে চলতে দেখা যায়। নদীর স্বচ্ছ জল আর গাছের সারি, সবুজ উপত্যকা এবং দূরে বরফে ঢাকা পাহাড়ের চূড়া প্রকৃতির এক অপূর্ব রূপ তুলে ধরে। রাস্তা কিন্তু ভালো হলেও বর্ষাকালে যাওয়াটা মোটেই ঠিক নয়, আমি প্রেফার করি না। আমরা জুন মাসে গেছি, যে কারণে এখনও বর্ষা শুরু হয়নি, তাই। আর জুলাই থেকে কিন্তু ল্যান্ডস্লাইড হতে থাকে বর্ষার জন্য। আর শীতকালেও বিভিন্ন যে স্নোফল হয়, তার জন্য রাস্তাটা কিন্তু পিচ্ছিল হয়ে যায়, তাই জন্য সেরকম গাড়ি নিয়ে যাওয়া উচিত। এই যে আমরা চলে এলাম বিয়াস নদীর ধারে। বিয়াস নদীর দৃশ্য কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর ও শান্তিপূর্ণ। বিয়াস নদী কিন্তু আমার পছন্দের নদীগুলির মধ্যে অন্যতম। নদীর স্বচ্ছ নীল সবুজ জল পাহাড়ের মাঝ দিয়ে বয়ে গেছে। বিশেষ করে মান্ডি থেকে কুল্লু যাওয়ার যে রাস্তাটা, সেখানে কিন্তু অনেকক্ষণ ধরে বিয়াস নদীটা দেখা যায়। নদীর কলকল শব্দ, ঠান্ডা বাতাস, সবুজ উপত্যকা আর পাহাড়ের অপরূপ দৃশ্য, সমস্ত মানুষের মন কিন্তু মুগ্ধ করে তোলে এই সুন্দর দৃশ্য। পাহাড়ি রাস্তায় ভ্রমণের সময় গরম গরম পোড়া ভুট্টা খাওয়ার আনন্দই কিন্তু আলাদা। রাস্তার ধারে ছোট দোকানগুলোতে কাঠকলায় আগুনে ভুট্টা পোড়ানো হয়, এরপর তাতে লেবুর রস, লবণ ও সামান্য লাল মরিচের গুঁড়ো মাখিয়ে পরিবেশন করা হয়। ঠান্ডা পাহাড়ি আবহাওয়ায় গরম ভুট্টার মিষ্টি স্বাদ ও ধোঁয়াটে গন্ধ ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। এই দেখো, কথা বলতে বলতে চলে এলাম আমাদের মানালির হোটেলে। আমরা আগে থেকে কিন্তু বুক করিনি, এটা রাস্তায় চলতে চলতে বুক করেছি। আমাদের আগে থেকে কনসার্ন ছিল ভিউ আছে সেরকম হোটেল বুক করব, যাতে দরজা খুললেই আমরা খুব সুন্দর ভিউ উপভোগ করতে পারি। তো এই হোটেলটা নিলাম আমরা, সব দিক থেকেই ভালো ছিল এটা, আর বাজেট ফ্রেন্ডলিও ছিল। তো তারপরে একটু রেস্ট করে আমরা চলে এলাম মানালির মল রোডে। আমাদের প্ল্যান ছিল ডিনারটা এখান থেকেই করে যাব কিছু খেয়ে। আর বেবোর তো প্ল্যান অন্যরকমই ছিল, বেবো ভাবছে যে সে অন্যরকম কিছু খাবার ও ট্রাই করবে। তো জাপানিজ রেস্টুরেন্ট খুঁজছিল, ও জাপানিজ একটা পেয়ে গেছি আমরা। কিছুক্ষণ মল রোডে আমরা ঘুরে বেড়ালাম, তারপরে একটা র্যালি বেরোলো দেখলাম। র্যালিটার মধ্যে আমি জানি না এদের একটা কোনো কালচারাল কিছু একটা হবে বা কোনো একটা ট্র্যাডিশনাল কিছু একটা হবে, কিন্তু বেশ ভালোই লাগছিল। তো কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তারপরে আমরা রেস্টুরেন্টে চলে গেলাম।
মানালির মল রোড হচ্ছে সবচেয়ে ব্যস্ততম জায়গা, যেখানে অনেক রকমের রেস্টুরেন্ট, ক্যাফে, আরও অনেক রকমের পোশাকের দোকান, আরও কসমেটিক্সের দোকান, সমস্ত কিছুই আছে এখানে, কি নেই বলতে গেলে। বেবো বললো সুশি খাবে, তো সুশি অর্ডার করলো। আর আমরা চিকেন হাক্কা নুডলস অর্ডার করেছিলাম, আমরা দুজন হাক্কা নুডলস খেলাম আর বেবো সুশি খেলো। ওইগুলো থেকে আমিও খেয়েছি, তবে পাহাড়ে এসে মোমো না খেলে কি হয়, তো আমরা ভাবলাম কি এখানে বসে মোমো খাবো না, নিচে গিয়ে ওই ছোটো ছোটো স্টলগুলো থেকে ওগুলো থেকেই মোমো খাবো। তো নিচে গিয়ে মোমো খাওয়ারও প্ল্যান ছিল, তবু যদি পেটে জায়গা থাকে অবশ্যই। তো আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে নিচে গেছি, নিচে গিয়ে আমরা সফটি খেলাম, মোমো খেলাম, তারপরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে হোটেল রুমে চলে গিয়েছিলাম। দিল্লি টু মানালির রোড ট্রিপের অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু জিসপা যাওয়ার যে আমাদের অভিজ্ঞতা, 2 দিন যে আমরা থাকবো, সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের জিসপা ভ্রমণের গল্পও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের গল্প অনেক বড় হয়ে গেল, সহ্য করে একটু দেখবে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।